বিশ্বরাজাপুর শুরু করো। আসসালামু আলাইকুম সকলকে সকলকে স্বাগতম জানাচ্ছি দ্য ক্লিনিশিয়ান কর্তৃক আয়োজিত আমাদের আজকের প্রোগ্রামে। আমাদের আজকের টপিক হলো হাউ টু ক্র্যাক স্পেশাল বিসিএস শর্টলি। আমি আপনাদের সাথে আছি ইশরাত জাহান বর্ষা, রংপুর মেডিকেল কলেজ। আর আমাদের সাথে আজকে এই বহুল আলোচিত টপিকটি সহজ করে বিশ্লেষণ করতে যুক্ত আছেন ডক্টর এমডি তরিকুল ইসলাম ভাইয়া। ভাইয়া 32তম স্পেশাল বিসিএস এ উত্তীর্ণ হয়ে বর্তমানে কোলোরেক্টাল সার্জারিতে পিজি হসপিটালে কর্মরত রয়েছেন। শুধু তাই নয়, ভাইয়ার এফসিপিএস পার্ট 1, এমআরসিপিএস ফেজ 1ও করা আছে। তো আমরা দেরি না করে চলে যাই ভাইয়ার কাছে। ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাইয়া, তো এই বর্তমান 48তম স্পেশাল বিসিএস এর জন্য তো সময় অনেক কম দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে ওভারঅল আপনার ভিউটা আমরা জানতে চাই। আচ্ছা, 48তম স্পেশাল বিসিএস যেটা হয়েছে সেটা হচ্ছে সময়টা খুবই কম দেওয়া হয়েছে। এবং এই কম সময়ের মধ্যে আমাদের একটা লম্বা সিলেবাস যেটা আছে সেটা শেষ করতে হবে। অর্থাৎ জেনারেল টপিকস একটা বড় অংশ, এবং তার সাথে আমাদের এমবিবিএস ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একবার ফাইনাল ইয়ার পর্যন্ত আমরা যতগুলো যা পড়েছি সেগুলোর সবই আবার রিক্যাপ করতে হবে। সুতরাং লম্বা লম্বা একটা সিলেবাস, বাট সময় আমাদের হাতে কম। এজন্য আমাদের এমন ভাবে প্রিপারেশন নিতে হবে যাতে আমরা অল্প সময়ে অনেক বেশি পরিমাণ পড়াশোনা করতে পারি এবং বেশি পরিমাণ ডেলিভারি দিতে পারি, পরীক্ষাটা ভালো করতে পারি। এভাবে আমাদেরকে আস্তে আস্তে আগাতে হবে, এবং যেখানে মার্কস বেশি ওঠে, যে এরিয়াটা সহজ, ঠিক সেই এরিয়াটা আমাদের টার্গেট করতে হবে। আহ তো ভাইয়ের কাছে আমরা একই ভাবে এই পরীক্ষার সংক্ষিপ্ত সময়ের সম্পর্কে জানতে পারলাম। ভাই এখন ভাইয়ের কাছে আমরা এখন যে পরবর্তী প্রশ্নটা করতে চাই, যে আহ, পরীক্ষার সিলেবাস নিয়ে, আহ, আহ, যে পরীক্ষার সিলেবাস, টাইমিং, তারপরে অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়ে ভাইয়ার আমরা একটি প্রেজেন্টেশন দেখতে চাই। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমি এটা রেডি করে রাখছি। আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। দেখা যাচ্ছে কি আমার স্ক্রিন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে শুরু করি। আমার সংক্ষিপ্ত পরিচয়: আমি ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম, এমবিবিএস ভাই, বিসিএস। এটা একটু সাইডে করে নিয়েন, মানে হ্যাঁ, ওকে। আচ্ছা, ঠিক আছে। কোনো সমস্যা হলে বা আহ, কোনো কিছু দরকার হলে আমাকে আগে থেকে একটু জানাতে হবে, হ্যাঁ? তাহলে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম, এমবিবিএস পাশ করেছি। আহ, এবং তারপরে বিসিএস হেলথ 142তম, সরি 42তম বিসিএস। এবং তারপর এখন আমি যে কোর্সে আছি, এমএস রেসিডেন্ট ফেজে কোলোরেক্টাল সার্জারি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ভাই, যেটা আগে আপনার পিজি হাসপাতাল হিসেবে ছিল। ভিডিওটা একটু অন করে নিয়েন। ভিডিও কি অফ হয়ে গেছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে ওকে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিন থেকে দেখা যায় এখন? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এখন ওকে সবকিছু? আপনার আবার স্ক্রিন অফটা অফ হয়ে যাচ্ছে। এখন? এটাকে সাইডে দিলে কি আপনার স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ, স্লাইড? সাইডে দিলে স্ক্রিন অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, এটা এখানে থাকলে অসুবিধা নাই, হ্যাঁ। ওকে ওকে ভাই, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবং আমি এফসিপিএস পার্ট 1 করেছি জেনারেল সার্জারিতে, এবং এমআরসিএস পার্টে ইউকে। তাহলে আমরা 42তম বিসিএস এর প্রজ্ঞাপনটা যদি দেখি, তাহলে আসলে এর আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটা আমি চাচ্ছি খুবই খুবই শর্ট করতে, কারণ যেহেতু আমাদের হাতে সময়টা খুবই কম, এবং এই অল্প সময়ের মধ্যে আমাদের যে প্রিপারেশন নেওয়াটা, এটা খুবই জরুরি। এজন্য আমি চাই না যে প্রেজেন্টেশন বা ক্লাসে আলাদা করে বেশি সময় ব্যয় হোক। এজন্য আমি যেটা চাচ্ছি, আমি প্রেজেন্টেশনটা খুবই শর্ট ভিউ দিব, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নটা করবেন, আমি প্রশ্নগুলোর অ্যান্সার দিব। কারণ আমি যেটা চাচ্ছি যে সময় যাতে কোনো রকম অপচয় না হয়, প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আমরা যাতে ব্যবহার করতে পারি। তাহলে দেখি বিপিএসসির যে প্রজ্ঞাপন আছে সেই প্রজ্ঞাপনে দেখি প্রথম লিখিত পরীক্ষার, যেটা লিখিত পরীক্ষার মোট 200 মার্কস, এবং এই 200 মার্কস আছে জেনারেল পার্ট এবং মেডিকেল পার্ট। অন্যদিকে মৌখিক পরীক্ষায় আছে
100 মার্কস। তাহলে এই মোট 300 মার্কের স্পেশাল বিসিএস 48তম অনুষ্ঠিত হবে। এবং আমরা যদি আরো ডিস্ট্রিবিউশন দেখি তাহলে আমরা পরের পেজে দেখতে পারবো যে এখানে বাংলাতে দেওয়া হয়েছে 20 মার্কস, ইংরেজিতে 20 মার্কস, আন্তর্জাতিক বিষয়াবলী 20, এরপরে যেটা আছে সেটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি 20 এবং 20 করে, মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি 20, এই সব মিলে মোট 100 মার্কস। সুতরাং এটা এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত সিলেবাসটা কিন্তু প্রায় 200 মার্কসের ছিল, অর্থাৎ আগের যে সিলেবাস ছিল জেনারেল বিসিএস এ যেটা হয়ে থাকে, জেনারেল বিসিএস এ এর সাথে ভূগোল এবং বিজ্ঞান যদি যোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু 200 মার্কসের একটা সিলেবাস মোটামুটি চলে আসে। তাহলে আমরা দেখি ওভারঅল আমাদের কিন্তু পুরা সিলেবাসটাই শেষ করা লাগছে, অর্থাৎ 200 মার্কসের সিলেবাস শেষ করা লাগছে, কিন্তু আমরা পরীক্ষায় এখানে আছে 100 মার্কস, সব মিলে 100 মার্কস। সুতরাং এই ভলিউমটা খুবই খুবই বেশি, অর্থাৎ পড়ার যে কন্টেন্ট সেটা অনেক বেশি। অন্যদিকে আমরা যে যদি দেখি সংশ্লিষ্ট মেডিকেল ক্যাডারের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের মেডিকেলের যে সিলেবাস সেটা হচ্ছে 100 মার্কস, এবং এই দুইটা মিলে 200 মার্কস, কিন্তু সিলেবাসটা অনেক অনেক বেশি। সুতরাং আমাদের কি করতে হবে, আমাদের পড়াশোনার সময় এই সিলেবাসটাকে ছোট করে আনতে হবে এবং পড়াশোনাটাকে এমন ভাবে গোছাতে হবে যেখানে বেশি বেশি মার্কস উঠে সেই জায়গাটা আমাদের ফোকাস করতে হবে। তাহলে দেখি সিলেবাস দেখে আমাদের কি মনে হচ্ছে এখন, যে আমাদের পিঠের উপর অনেকগুলো পাথর বোঝাই করে দেওয়া হয়েছে এবং আমাদের যে পথটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ন্যারো একটা পথ। অর্থাৎ সহজ কথাই যেটা, সেটা হচ্ছে আমাদের মাথায় সিলেবাস দেওয়া হয়েছে জেনারেল পার্ট, পুরা জেনারেল পার্টের সবগুলা, এবং অন্যদিকে মেডিকেল পার্ট যেটা আছে মেডিকেল পার্টের সবগুলো বোঝা দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আমাদের সময় দেওয়া হয়েছে খুবই কম, অর্থাৎ এই পথটা আমাদের জন্য কোনো সহজ কোনো পথ নাই, খুব ঝামেলা এবং কঠিন একটা পথ, এবং এই পথটাকে আমাদের পাড়ি দিতে হবে। তবে ভয়ের কোনো কারণ নাই, কারণ সবাইকে এই পথ দিয়ে যেতে হবে এবং আমরা চেষ্টা করব এই পথটা যাতে সহজ করা যায়। তাহলে দেখি এখানে যে 5 মার্কসের ক্ষেত্রে যদি দেখি তাহলে লিখিত পরীক্ষার ক্ষেত্রে যে 5 মার্ক এটা কমিশন কর্তৃক নির্ধারিত হবে। তবে এখানে বলে রাখা ভালো, আসলে লিখিত পরীক্ষায় আমাদের ডাক্তার যারা আছে কেউ ফেল করবে না ইনশাল্লাহ। আর 2 নম্বর যে বিষয় হচ্ছে মৌখিক পরীক্ষার ন্যূনতম 5 মার্কস হচ্ছে 50, এখানেও এই 5 মার্কসটা কোনো রকম কারোর ক্ষেত্রে ফেল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের ডাক্তারদের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি এই 50 মার্কসে অতিক্রম করে যাবে। এর পরের যে বিষয়টা দেখি সেটা হচ্ছে এটা একটা রিভাইজ প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি, অর্থাৎ আগে ছিল যে একটা পার্মানেন্ট রেজিস্ট্রেশন সনদ থাকতে হবে, কিন্তু পরবর্তীতে এটা রিভিশন করে যেটা দিয়ে দিচ্ছে যে সাময়িক অথবা স্থায়ী যে কোনো একটা হলেই হবে, অর্থাৎ যারা ইন্টার্ন আছে তারাও বিসিএস এ যোগদান করতে পারবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এরপরে আমরা দেখি যে মেডিকেল পার্টটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্যারাক্লিনিক্যাল আর একটা ক্লিনিক্যাল। এবং প্যারাক্লিনিক্যাল ক্লিনিক্যাল প্রত্যেকটা হচ্ছে দুই ভাগে বিভক্ত এবং প্রত্যেকের জন্য আলাদা করে 50 মার্কস, অর্থাৎ প্রি এবং প্যারাক্লিনিক্যাল যেটা আমরা বেসিক বলি, বেসিকে 50 এবং ক্লিনিক্যালে 50। এবং আমরা যদি প্রিপারেশন নিতে চাই, যেহেতু মেডিকেল এবং জেনারেল দুইটা পার্ট আছে, আমরা কোনটার উপরে বেশি গুরুত্ব দিব? একটা বিষয় আমরা খেয়াল করলে দেখতে পাই যে আসলে আমরা সর্বশেষ যেটা পড়ে আসছি সেটা হচ্ছে মেডিকেল, অর্থাৎ অনেকদিন আমরা জেনারেল পার্টের ধারে কাছে নাই, হয়তোবা যারা লম্বা সময় ধরে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এটা সহজ হয়ে গেছে, কিন্তু যারা নতুন বা অল্প কয়েকদিন, দেখা যাচ্ছে 6 মাস 1 বছর ইন্টার্নি শেষ করছে, তাদের অনেকেই হয়তোবা এখনো প্রিপারেশন শুরু করি, সুতরাং তাদের জন্য এটা কঠিন। এখন সেক্ষেত্রে আমাদের কোনটার প্রতি গুরুত্ব দিতে হবে? আমরা লেটেস্ট সবসময় যেটা সাথে নিয়ে আসছে সেটা মেডিকেল পার্ট, সুতরাং এই মেডিকেল পার্ট আমাদেরকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে। এবং এই মেডিকেল পার্টটাকে আমরা যদি বেশি বেশি গুরুত্ব দিই তাহলে এক্ষেত্রেও আমাদের ভাগ করে নিতে হবে যে আসলে কোনটার উপরে আমি ইফোর্ট দিলে আমার মার্কস বেশি উঠবে। আমরা যদি দেখি যে মেডিসিন, সার্জারি এবং গাইনোকোলজি এই 3 সাবজেক্টে 50 মার্কস, এবং মেডিসিনে 17, সার্জারিতে 17, গাইনিতে 16, এই 50 মার্কস। সুতরাং আমাদের প্রাইম টার্গেট থাকবে এখানে মেডিসিন, সার্জারি, গাইনি। কেন? কারণ আমরা লাস্ট যেটা পড়ে আসছি সেটাই হচ্ছে মেডিসিন, সার্জারি এবং গাইনি, এবং তারপরেই যেটা ক্লিনিক্যাল এবং প্যারাক্লিনিক্যাল এবং প্রি ক্লিনিক্যাল আছে, এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি মার্কস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যানাটমি। সুতরাং আমাদের সবার ক্লিনিক্যালের পরে সবচেয়ে বেশি যে গুরুত্বটা দিতে হবে সেটা কিন্তু অ্যানাটমির উপরে, তারপরেই ফিজিওলজি, এবং আমরা দেখতে পাচ্ছি অন্য যে সাবজেক্ট গুলো আছে প্রত্যেকটাতে 5 করে মার্কস আছে।
এখন কি অবস্থায় এত বড় সিলেবাস দেখে সবার নিশ্চিত অনেক অনেক ভয় লাগছে যে এরপরে আসলে কি হবে, এই পড়াটা আমরা পড়ে শেষ করতে পারবো কিনা। তবে ভয়ের কিছু নাই, এই অবস্থা থেকে আমরা সহজেই বের হয়ে আসতে পারবো। অর্থাৎ আমাদের, যদিও এখানে বইয়ের সংখ্যা খুবই খুবই কম, কিন্তু আমাদের বইগুলো থাকে আরো বেশি এবং আরো বেশি ছড়ানো ছিটানো, আরো অনেক বেশি বই থাকে। সুতরাং এটা নিয়ে টেনশন দুশ্চিন্তার কোনো কিছু নাই। আমরা সামনের দিকে যেটা যাচ্ছি, কিছু টিপস এন্ড ট্রিক্স ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো বলে দিব যাতে সবার জন্য সুবিধা হয়। তাহলে আমরা দেখি প্রথমে অ্যানাটমি, যেখানে আমাদের 12 মার্কস, অর্থাৎ বেসিক সাবজেক্টের একটা বড় অংশ অকুপাই করে আছে এই অ্যানাটমি। এবং অ্যানাটমির ক্ষেত্রে যে সিলেবাসটা আছে, সিলেবাসটা কিন্তু হিস্টোলজি, এমব্রায়োলজি এবং প্রপার অ্যানাটমি যেটা, সেটা সবগুলো নিয়ে। তাহলে আমরা দেখি, যদি শুরু দেখি তাহলে এখান থেকে শুরু করে প্রায় স্কিন এই পর্যন্ত পুরাটাই কিন্তু হিস্টোলজির পাঠ। তবে ভয়ের কিছু নাই, এই যে বিষয়গুলো আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের আগে থেকেই পড়া। যেহেতু আমাদের আগে থেকেই পড়া, সেই বিষয়গুলো আমরা যদি শুধু চর্চা করে যেতে পারি এবং কনসেন্ট্রেট করে যদি প্রত্যেকটা টপিকসের উপর আমরা খেয়াল করতে পারি, তাহলে আমরা কিন্তু সহজেই এই বিষয়গুলো ওভারকাম করতে পারবো। তারপরে যে বিষয় আছে পিওর অ্যানাটমি, এবং তারপরে এমব্রায়োলজি। তবে এখানে যে এমব্রায়োলজি আছে, এমব্রায়োলজি এবং হিস্টোলজি যেটা আছে, এখান থেকে প্রশ্ন তুলনামূলকভাবে কম হয়, এবং আমরা দেখি এমব্রায়োলজি থেকে একটা বা দুইটা প্রশ্ন থাকে, তারপরে হিস্টোলজি, এবং তারপরে যেটা অ্যানাটমি, প্রপার অ্যানাটমি। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখি যে সব সময়ের জন্য যে হিস্টোলজি যে প্রশ্নগুলো হয়, এমব্রয়ডারি যে প্রশ্নগুলো হয়, অধিকাংশ ক্ষেত্রে এটা ছোট ছোট প্রশ্ন হয়। এবং এই ছোট ছোট প্রশ্নগুলো আমরা যদি একটু ভালো করে মনোযোগ দিই, তাহলে কিন্তু সহজেই শেষ করতে পারি। এখানে একটা নমুনা কোশ্চেন আমরা দেখি যে হুইচ অফ দি ফলোইং স্ট্রাকচার ইজ লাইন বাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সো হুইচ ইজ লাইন বাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এখানে 5টা অপশন আছে, আমরা দেখি অ্যালভিওলাই অফ দি লাং, সেকেন্ড অপশন আছে স্মল ইন্টেস্টাইনাল মিউকোজা, এরপরে আহ, যদি দেখি ইউরিনারি ব্লাডার, স্কিন অ্যাপেন্ডিসিস, ফেলোপিয়ান টিউব। তাহলে এই প্রশ্ন দেখে কি মনে হচ্ছে, এটা কি অনেক বড় প্রশ্ন বা অনেক কঠিন একটা প্রশ্ন? আমরা যদি দেখি এই যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম যেটা, এটা কিন্তু আমাদের সবার পড়া। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম বা এপিথেলিয়ামের যে বিভিন্ন টাইপ গুলো আছে, এই টাইপ গুলো কিন্তু আমাদের সবগুলোই পড়া আছে। তাহলে যদি দেখি প্রশ্ন কিন্তু এভাবেই হবে, বিসিএস এর প্রশ্নগুলো যে খুব বেশি কঠিন হবে, অনেক লম্বা প্রশ্ন হবে, বিষয়টা সেরকম না। ম্যাক্সিমাম প্রশ্নই হবে এরকম ছোট, অর্থাৎ আমরা সহজে অ্যান্সার দিতে পারবো। লম্বা প্রশ্ন কিছু থাকতে পারে, তবে সেটার সংখ্যা খুবই খুবই কম হবে, এবং সেটা নিয়ে ভয়ের কিছু নাই। তাহলে আমরা দেখি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের এক্সাম্পল কোনটা, নিচের কোনটা। তাহলে আমরা ডিসকাশনে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এবং আমরা এটা যদি ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে 1 নম্বরে যেটা আছে লাইনিং অফ দি লাং অ্যালভিওলাই, সেরাস লাইনিং অফ দি বডি ক্যাভিটি, এবং এই সেরাস লাইনিং গুলো আমরা জানি এটা হচ্ছে প্লুরাল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি, লাইনিং অফ দি হার্ট, দ্যাট মিন্স দি এন্ডোকার্ডিয়াম, লাইনিং অফ দি ব্লাড ভেসেল অ্যান্ড লিম্ফেটিক ভেসেল, লাইনিং অফ দি বোমান্স ক্যাপসুল, লাইনিং অফ দি ইনার অ্যান্ড মিডিল ইয়ার, অ্যান্ড প্যারাইটাল লেয়ার অফ দি বোমান্স ক্যাপসুল। তাহলে এখানে আমরা দেখছি যে এখানে কিন্তু অনেকগুলো এক্সাম্পল আছে, এবং প্রত্যেকটা আমরা যখন পড়বো তখন স্পেসিফিক ভাবে পড়বো। অর্থাৎ আমরা যদি দেখি যে সিম্পল স্কোমাস এপিথেলিয়াম থেকে যদি প্রশ্ন থাকে, তাহলে আমরা যদি এই 7টা বিষয় ভালোভাবে মনে রাখতে পারি, যদি 7টা বিষয় ভালোভাবে মনে রাখতে পারি, তাহলে এখান থেকে কিন্তু একটা মার্কস চলে আসবে। এবং সেক্ষেত্রে আমাদের ফাইন টিউনিংটা থাকতে হবে। অর্থাৎ আমরা যেহেতু এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের পড়াগুলো অনেক আগে পড়াশোনা করে আসছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে, এখন পড়ার সময় এটা ফাইন টিউনিং করতে হবে। অর্থাৎ আমরা এটা দেখতে পাচ্ছি যে লাং অ্যালভিওলাই, ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে লাইনিং অফ দি লাং অ্যালভিওলাই। তাহলে আমাদের স্পেসিফিক ভাবে মনে রাখতে হবে যেটা হচ্ছে অ্যালভিউলাসের লাইনিং, লাং অ্যালভিউলাসের লাইনিং, এটা খুবই স্পেসিফিক ভাবে মনে রাখতে হবে। কারণ এখানে শুধু লাংস দিয়ে দিতে পারে যে লাংস এপিথেলিয়াম বা ব্রোঙ্কিয়াল এপিথেলিয়াম, তাহলে সেটা যখন দিবে তখন কিন্তু হবে না। এই জন্য আমাদের খুবই স্পেসিফিক ভাবে এই জায়গাগুলো পড়তে হবে, আমাদের সবগুলোই পড়া আছে। আর বিসিএস এর যে প্রশ্নগুলো হবে এগুলো কিন্তু আমাদের জানার বাইরে হবে না। অর্থাৎ যে প্রশ্নগুলো থাকবে, প্রশ্নগুলো কিন্তু সবই আমাদের জানা থাকবে, কিন্তু অ্যান্সারের ক্ষেত্রে গিয়ে আমাদের কোথাও কোথাও আটকে যাব। যেমন এটা স্পেসিফিক ভাবে যদি দেখি, তাহলে আমাদেরকে অ্যালভিওলাইয়ের লাইনিং এ যেতে হবে, এখানে দিতে পারে ব্রোঙ্কিয়াল অ্যালভিওলাই, এখানে দিতে ব্রোঙ্কিয়াল লাইনিং, এখানে দিতে পারে ট্রাকিয়াল লাইনিং, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা যদি দেখি লাইনিং অফ দি প্যারাইটাল লেয়ার অফ দি বোমেন্স ক্যাপসুল। সো এটা আমরা যদি দেখি যে প্যারাইটাল লেয়ার অফ দি বোম্যান্স ক্যাপসুল,
সো সেই প্যারাইটাল লেয়ার অফ দ্য বোমান্স ক্যাপসুল এটাও আমাদের কিন্তু মনে রাখতে হবে, যে বোমান্স ক্যাপসুলের লাইনিং অলসো দি প্যারাইটাল লেয়ার। অন্য ক্ষেত্রে আমরা যদি দেখি যে লাইনিং অফ দি ইনার অ্যান্ড মিডিল লেয়ার, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ কানের অনেকগুলো পার্ট আছে, কানের মেইন তিনটা পার্ট আছে, এছাড়া টিউবুলার পার্ট আছে। সুতরাং আমাদের এই স্পেসিফিক পয়েন্ট গুলো মনে রাখতে হবে। প্রশ্ন কখনোই কঠিন হবে না, প্রশ্ন সবই আমাদের কমন থাকবে, টপিক সবই আমাদের কমন থাকবে, কিন্তু অপশনে গিয়ে আমরা আটকে যেতে পারি। সুতরাং এই সমস্ত জানা জিনিস আমরা যখন পড়বো তখন খুবই স্পেসিফিক ভাবে পড়বো, যাতে কোনো রকম এই জায়গাটা ভুল না হয়। আরেকটা বিষয়, মেডিকেল পার্টটা কিন্তু আমাদের সব সময়ের জন্য আমাদের ফেভারে থাকবে, কারণ এই বিষয়গুলো নিয়েই আমরা সবসময় চলাফেরা করছি। সুতরাং সবচেয়ে গুরুত্ব আমাদের মেডিকেল পার্টকে দিতে হবে। এরপরে আমরা দেখি এক্সাম্পল অফ দি কার্টিলেজ টাইপ। ডিফারেন্ট টাইপ অফ কার্টিলেজ আছে, যেমন হচ্ছে হায়ালিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ এবং ফাইব্রো কার্টিলেজ। এবং আমরা যদি এখানে এক্সাম্পল দেখি, ইলাস্টিক কার্টিলেজ কোথায় কোথায় আছে: অরিকল অফ দি ইয়ার, এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এপিগ্লোটিস, ইউস্টিশিয়ান টিউব এবং পার্টস অফ দি ল্যারিংস। এবং পার্ট অফ দি ল্যারিংস এর মধ্যে কর্নিকুয়েট এবং কুনিফর্ম। তাহলে এই যে বিষয়গুলো আছে এগুলোও কিন্তু আমাদের খুবই স্পেসিফিক ভাবেই মনে রাখতে হবে। যেমন হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ কোথায় থাকবে? ইয়ারে থাকবে। ইয়ারের কোথায়? ইয়ারের ক্ষেত্রে অরিকল অফ দি ইয়ার এবং এক্সটার্নাল অডিটরি ক্যানেল, অলসো দি ইউস্টিশিয়ান টিউব। সুতরাং এগুলো কিন্তু খুবই খুবই স্পেসিফিক জায়গা। যখন আমরা ইলাস্টিক কার্টিলেজ বলবো তখন এই স্পেসিফিক পয়েন্টে আমাদের চলে যেতে হবে। সেক্ষেত্রে মিডিল ইয়ার এবং ইনার ইয়ার আসার যে সম্ভাবনা, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই পার্থক্য করে রাখতে হবে। তারপরে আমরা দেখি যে ফাইব্রো কার্টিলেজ গুলো লোকেশন। ফাইব্রো কার্টিলেজ গুলো সাধারণত বিভিন্ন জাংশনে থাকে, সাধারণত দুইটা বোনস জাংশনে থাকে। যেমন আমরা কি দেখি, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ দুইটা ভার্টিব্রার মাঝখানে থাকবে। পিউবিক সিম্পাইসিস, অর্থাৎ দুইটা পিউবিক বোনের মাঝখানে থাকবে। মেনিস্কাই অফ দি নি জয়েন্টে থাকবে। টিএম বা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিস্কে থাকবে। স্টার্নোক্লাভিকুলার, এবং অর্থাৎ আমরা যদি দেখি সবগুলোই কিন্তু জাংশনে আছে। সুতরাং আমরা এটা দিয়ে কিন্তু সহজে মনে রাখতে পারি যে ফাইব্রো কার্টিলেজ যেগুলো আছে সেগুলো সবই দুইটা জাংশনকে, অর্থাৎ দুইটা বোনসকে এর জাংশন পয়েন্ট হিসেবে দুইটাকে যোগ করে দেয়। তাহলে আমরা দেখি এখানে এক্সাম্পল, হুইচ অফ দি ফলোইং স্ট্রাকচার ডিরাইভ ফ্রম দি এক্টোডার্ম। অর্থাৎ এটা আরেকটা প্রশ্ন। আমরা যদি দেখি যে এক্টোডার্মের ডেরিভেটিভস গুলো কি কি আছে, তাহলে এই প্রশ্ন কিন্তু স্পেসিফিক এবং এগুলো আমাদের সবই কিন্তু পড়া, অর্থাৎ এক্টোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম, এই যে বিষয়গুলো আছে এই টপিকসটা কিন্তু আমাদের কমন। তাহলে এক্ষেত্রে যে অপশন গুলো আছে এরপরে আমাদের অপশন গুলো দেখতে হবে। অপশন গুলো কি আছে? যেমন আছে ডার্মিস অফ দি স্কিন, অ্যাড্রেনাল কর্টেক্স, লেন্স অফ দি আই, লিভার এবং স্মুথ মাসেল। এর মধ্যে এক্টোডার্মাল অরিজিন কোনটা আমাদের খুঁজে বের করতে হবে। এবং এই এক্টোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম এটা কিন্তু আমাদের সারা বছরের পড়া, আমরা কিন্তু সব সময়ের জন্য এটা সাথে নিয়েই আসি। সুতরাং এটা কিন্তু আমাদের ভুল হবে না, এবং প্রশ্ন কিন্তু এভাবেই আসবে। প্রশ্ন এমন কোনো কঠিন প্রশ্ন দিবে না যেটা আমরা কখনো জানি না বা কখনো শুনিনি, এরকম প্রশ্ন হবে না। সুতরাং কনফিডেন্স রেখে এবং স্পেসিফিক ভাবে পড়ে ফোকাসড ওয়েতে আমরা যদি পড়তে পারি এবং ফাইন টিউনিং করতে পারি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহলে একটু এখানে এক্টোডার্মাল অরিজিন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো লেন্স অফ দি আই। এবং এক্ষেত্রে আয়ের যে বিভিন্ন পার্ট আছে, পার্টগুলো বাদ দিয়ে শুধুমাত্র লেন্স, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ আয়ের অন্যান্য যে পার্ট গুলো আছে, মাসল বা অন্যান্য যে পার্ট গুলো আছে, সেটার ডেরিভেটিভস কিন্তু অন্যটা চলে আসবে, অর্থাৎ মেজোডার্ম থেকে চলে আসবে। তাহলে আমরা দেখি এক্টোডার্মাল ডেরিভেটিভস। এখানে সুস্পষ্ট ভাবে লিস্টটা দেওয়া আছে। লিস্ট আমি ডিটেল বলছি না, একটা দুইটা পয়েন্ট: এপিডার্মিস অফ দি স্কিন, স্কিন অ্যাপেন্ডিসেস যেগুলো আছে, হেয়ার, নেল, সোয়েট, সেবিসিয়াস গ্ল্যান্ড, লেন্স অফ দি আই। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই লেন্স অফ দি আই, অর্থাৎ আয়ের শুধু লেন্স অংশটুকু এবং রেটিনাল অংশটুকু, কিন্তু অন্য যে আয়ের অন্য যে অংশগুলো আছে এই অন্য অংশগুলো কিন্তু এক্টোডার্ম থেকে আসে না। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তারপর ইয়ারের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে শুধু ইনার ইয়ারটা এখান থেকে আসবে। তাহলে এই স্পেসিফিক পয়েন্ট গুলো আমাদেরকে মনে রাখতে হবে। অনুরূপভাবে আমরা দেখি মেসোডার্মাল অরিজিন। মেসোডার্মাল অরিজিন সমস্ত মাসল, কানেকটিভ টিস্যু, কার্টিলেজ বোন, ব্লাড ভেসেল, হার্ট, কিডনি, ইউরেটার যেগুলো আছে এগুলো আমাদেরকে দেখে নিতে হবে। অনুরূপভাবে এন্ডোডার্মাল যে ডেরিভেটিভ গুলো আছে, এন্ডোডার্মাল ডেরিভেটিভ গুলো আমরা এখান থেকে দেখে নেব। এরপরে তাহলে আমরা যদি দেখি, অর্থাৎ এই অংশগুলো আমরা যদি অ্যানাটমি সিলেবাস দেখি, 12 মার্কসের জন্য অনেক হিউজ একটা সিলেবাস, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সবগুলোই কিন্তু আমাদের পড়া আছে, অর্থাৎ আগে থেকেই আমাদের পড়া আছে। আমাদের কি করতে হবে? জাস্ট রিক্যাপিচুলেট করতে হবে এবং ফাইন টিউনিং করতে হবে, খুবই স্পেসিফিক ভাবে যে পয়েন্টগুলো আছে সেগুলো পড়তে হবে। যেমন প্রথমে আমি যদি দেখি এখানে অ্যানাটমি অফ দি সেল, অর্থাৎ একটা সেলের সামগ্রিক অ্যানাটমি। আমরা জানি যে একটা সেলকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা হয়,
বাইরে সেল মেমব্রেন এবং ভেতরে প্রোটোপ্লাজম। পরে প্রোটোপ্লাজমকে বিভিন্ন ভাগ করে বিভিন্ন অর্গানালিস এবং বিভিন্ন ইনক্লুশন বডি যেগুলো আছে সেগুলো ভাগ করি। তাহলে এগুলো আমাদের ওভাবে পড়তে হবে। তারপরে যদি দেখি যে সেল ডিভিশন, তাহলে সেল ডিভিশনের যে বিভিন্ন পার্টস গুলো আছে, বিভিন্ন ফেজ গুলো আছে, যেমন হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ আছে, এখান থেকে স্পেসিফিক যে কিছু পয়েন্ট আছে, অর্থাৎ এই ফেজের নির্দিষ্ট যে বৈশিষ্ট্য সেগুলো এই জিনিসগুলো আমি যদি দেখি, তাহলে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদের, অর্থাৎ প্রত্যেকটা টপিক যেগুলো আছে সবই কিন্তু আমাদের পড়া। তাহলে এটা শুধু পড়তে হবে, মনে রাখতে হবে এবং রিভিশন দিতে হবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিকস, এটা হচ্ছে নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস। এটা ছাড়া আসলে প্রশ্ন হয় না। এই যে স্ন্যাপশট যেটা নিয়ে, এটা সরাসরি ল্যান্ডম্যান থেকে নেওয়া। এখানে আমরা অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছি যেগুলো নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস, এবং এগুলো হচ্ছে এক্টোডার্মাল অরিজিন। অর্থাৎ এক্টোডার্ম যখন ডেভেলপ করে তখন এটা বিশেষভাবে কিছু সেল সেখান থেকে বের হয়ে চলে আসে এবং দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। অর্থাৎ যেগুলো স্পাইনাল কর্ড বরাবর ছিল ওখান থেকে কিছু সেল ছুটে এসে দেহের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে থাকে। এর মধ্যে অ্যাড্রেনাল মেডুলাতে পর্যন্ত থাকতে পারে, এবং ব্রেনে মেনিনজেস এবং গ্লায়াল সেল যেগুলো আছে সেগুলো থাকবে। এমনকি স্কিনের যে মেলানোসাইট গুলো আছে এখানেও এই সেলগুলো চলে যায়, এবং এই উদাহরণগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি এখান থেকে একটা প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং ইজ নট ডেরিভেটিভ ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট সেল, অর্থাৎ যেটা নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভ নয়। এবং এই যে টপিকস, এই টপিকসটাও কিন্তু আমাদের জানা। অর্থাৎ আমি যেটা বললাম যে প্রশ্নের টপিকস কোনোটাই আমাদের আনকমন আসবে না, সবই আমাদের কমন জানা জিনিস আসবে, অর্থাৎ এই জিনিস আমাদের পড়া। তাহলে আমাদেরকে ভালো করে স্পেসিফিক ভাবে ওই পয়েন্ট গুলো মুখস্থ করে ফেলতে হবে। এরপরে আমরা যদি দেখি, তাহলে এরপরে যেটা আসে সেটা হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজিতে 8 মার্কস, এবং এটাও খুবই লম্বা একটা সিলেবাস। তবে আমাদের জানা সিলেবাস, আমাদেরকে জাস্ট রিক্যাপিচুলেট করতে হবে। এখানে একটা নমুনা প্রশ্ন আমি দিচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভেট ইন রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। অর্থাৎ রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম যেটা আছে এটা অ্যাক্টিভেটেড হয় যখন হাইপোভলিমিয়া হয়। অর্থাৎ কোনো কারণে আমাদের ব্লাড ভলিউম কমে গেল বা কোনো সার্কুলেটরি ভলিউম যখন কমে যাবে তখন রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হবে। এবং এখানে বলা হচ্ছে যে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের মধ্যে সবার প্রথমে কে অ্যাক্টিভেট হয়। তাহলে এটা আমাদের বের করতে হবে। এখানে বিভিন্ন অপশন আছে। অপশন দেখি, রেনিন, এনজিওটেনসিনোজেন 1, এনজিওটেনসিন 2, এনজিওটেনসিনোজেন এবং এডিএইচ। সুতরাং প্রথম অ্যাক্টিভিটি কে শুরু করবে। তাহলে এটা একটা ফ্লো চার্ট আছে বইয়ে, অনেকগুলো এইভাবে ফ্লো চার্ট থাকবে। অর্থাৎ নোটে বা গাইড বই আমরা যেগুলো দেখবো সেখানে অনেকগুলো ফ্লো চার্ট থাকবে, এবং ফ্লো চার্ট আমরা যদি মনে রাখি তাহলে সহজেই কিন্তু 2-3 পৃষ্ঠার পড়া আমার এক জায়গায় হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখি যখন কোনো কারণে ব্লাড ভলিউমটা কমে যায় তখন কিডনি এটা সংকেত পেয়ে যায়। যখন কিডনি তার ব্লাড ফ্লো বা ব্লাড ভলিউম কম বুঝতে পারে তখন কিডনি থেকে প্রথমে রেনিন সিক্রেশন হয়। সুতরাং এই রেনিনটা সিক্রেশন হয়ে এটা ব্লাড সার্কুলেশনে চলে আসে, এবং সেই ব্লাড সার্কুলেশনে সব সময়ের জন্য প্রেজেন্ট থাকে এনজিওটেনসিনোজেন। এনজিওটেনসিনোজেন যেটা লিভার থেকে তৈরি হয়ে সব সময় ব্লাডের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। এবং যখন এই এনজিওটেনসিন ঘোরাফেরা করে, যখন ব্লাড ভলিউম কমে যায়, কারণ কিডনি থেকে রেনিন বের হয়, সেই রেনিনটা এনজিওটেনসিনের উপর কাজ করে সেটাকে ব্লাডের মধ্যেই এনজিওটেনসিনের অন এনজিওটেনসিন ওয়ানে কনভার্ট করে ফেলে। এবং সেই এনজিওটেনসিন ওয়ান যখন লাং এর ক্যাপিলারি দিয়ে যায় তখনই সেখানে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম দিয়ে এটা এনজিওটেনসিন 2 তে রূপান্তর হয়। এবং এই এনজিওটেনসিন 2 যখনই রূপান্তর হয় তখন সে কি করে, সে ব্লাড ভেসেলের উপর কাজ করে, ভেসো কনস্ট্রিকশন করে, এবং সার্কুলেটরি ভলিউম যেটা আছে এটা কিছুটা ফিরিয়ে আনার চেষ্টা করে। অন্যদিকে এই এনজিওটেনসিন 2 যেটা আছে এটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপরে কাজ করে, অ্যালডোস্টেরন রিলিজ করে, এবং এই অ্যালডোস্টেরন পরবর্তীকালে কিডনির উপরে কাজ করে দেখা যাচ্ছে ওয়াটার, সোডিয়াম এগুলো যাতে লস না হয় এগুলো রিঅ্যাবজর্পশন করে। তাহলে আমরা দেখি যে একটা ফ্লো চার্ট আমাদেরকে কি পরিমাণ পরিশ্রম কমাই দিচ্ছে। একটা ফ্লো চার্ট আমরা যদি জাস্ট মুখস্থ করতে পারি বা দেখে এটা আইডিয়া নিতে পারি তাহলে একটা মাত্র ফ্লো চার্ট আমাদের কিন্তু অনেক অনেক কষ্ট কমাই দিচ্ছে। সুতরাং বইয়ে, গাইড বইয়ে, নোটে যেখানেই যে ফ্লো চার্ট থাকবে, ফিগার থাকবে, ফিগার গুলো আমাদেরকে খুব ভালোভাবে নজর দিতে হবে। তাহলে প্রথম যেটা অ্যাক্টিভেট হবে সেটা হচ্ছে রেনিন, এবং রেনিন এনজিওটেনসিনোজেনের উপর কাজ করে এনজিওটেনসিন 1 এবং পরবর্তীকালে এনজিওটেনসিন 2 তে কনভার্ট হবে। এরপরে আমরা যে দেখি সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স পার্ট, যেটা মেডিসিনে আছে অনেক বেশি মার্কস, 17 মার্কস। অন্যদিকে যদি সার্জারি দেখি, সার্জারিতেও 17 মার্কস, এবং গাইনোকোলজিতে 16 মার্কস। এবং এগুলো
যেহেতু আমাদের রিসেন্ট পড়া, অর্থাৎ আমরা অল্প কিছুদিন আগে ফাইনাল পরীক্ষা দিয়ে আসছি, সুতরাং এই এরিয়াগুলো কিন্তু আমাদের কোনো রকম বাদ দেওয়া যাবে না, এগুলোর প্রতি আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তাহলে এরপর দেখি যে এখানে আরেকটা নমুনা প্রশ্ন যেটা দিয়েছে সেটা হচ্ছে years old man suspected of having an inflamed Meckel's diverticulum. At which of the following location is most likely, which of the following location is most likely to found? That means এটা প্রশ্নটা বড় হলেও এটা কিন্তু এক কথার প্রশ্ন, অর্থাৎ একজনকে মেকেলস ডাইভার্টিকুলাম সাসপেক্ট করা হলো, তাহলে এবং মেকেলস ডাইভার্টিকুলাম এটা কত দূরে থাকে, সুতরাং এটা কিন্তু বড় প্রশ্ন মনে হলো, এটা খুবই শর্ট। সুতরাং এটা আমাদের জানতে হবে যে এটা আইসি ভালভ থেকে বা আইলোসিক্যাল ভালভ থেকে কত দূরে থাকে। তাহলে আমরা দেখি এটা একটা মেকেলস ডাইভার্টিকুলাম, অর্থাৎ আইলিয়াম থেকে একটা ডাইভার্টিকুলাম বের হয়, একটা ট্রু যেটা ডাইভার্টিকুলাম, অর্থাৎ এর সবগুলো লেয়ার, একটা ইন্টেস্টাইনের আইলিয়ামের যতগুলো লেয়ার থাকবে, চারটা লেয়ার, এই চারটা লেয়ার নিয়ে বের হবে। এবং এখানে রুল অফ টু কে ফলো করা হয়। টু দ্যাট মিনস 2% পপুলেশন, 2 ইঞ্চ দ্যাট মিনস 5 সেন্টিমিটার লং, 2 ফিট দ্যাট মিনস 60 সেন্টিমিটার ফ্রম দ্য আইলোসিক্যাল ভালভ, অ্যান্ড 2 টাইমস কমন। বিষয়টা আমরা যদি যদি দেখি যে এটা একটা লুফোল, অর্থাৎ লুফোল অর্থ কি, অর্থাৎ আমি পড়াশোনা করছি করছি কোনো একটা টপিকসে গিয়ে আমি আটকে গেলাম, কোন একটা টপিকসে গিয়ে সাপোজ আমি পড়াশোনা করছি, আমার মনে হলো যে আমি অ্যাড্রিনাল গ্ল্যান্ড পড়বো, এখন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের এমব্রায়োলজিতে আমি গেছি, এখন এমব্রায়োলজিতে গিয়ে দেখা যাচ্ছে যে ওখানে আমার আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা গেল, তো গেল, আমি ওখান থেকে বের হতে পারছি না। তাহলে এটা হচ্ছে লুপ হোল। এখন আমাদের প্রিপারেশনের পথে এটা একটা বাধা, যেটা সেটা হচ্ছে লুপ হোল, আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। তাহলে আমরা যদি দেখি কোনো একটা টপিকস আমি, আমার মাথা এখন যাচ্ছে না, মাথা নিতে পারছি না, মাথা গরম হয়ে যাচ্ছে, ওই বিষয়ে আমরা বুঝছি না, তখন আমরা কি করব, জাস্ট এটাকে বাদ দিয়ে দেবো। অর্থাৎ আমি যাচ্ছিলাম, এখানে যদি দেখি আমার সময় বেশি লাগছে, আমি জাস্ট এই জিনিসটাকে বাদ দিয়ে ফরওয়ার্ড মুভমেন্ট করব। তাহলে এই জিনিসটা আমরা যখন তখন বাদ দিয়ে দিব, এবং বাদ দিয়ে আমরা ফরওয়ার্ড মুভমেন্ট করব। এবং এটার জন্য আমি পরে একটা শিডিউল রাখবো, যে আমি সকালে পড়া শুরু করছি, তাহলে এটা সন্ধ্যায় আমি একবার দেখতে পারি, বা সন্ধ্যায় না হলে আমি আগামীকালের জন্য শিডিউলে রাখতে পারি, যে আগামীকাল আমি ঘুম থেকে উঠে প্রথম যখন পড়াশোনা শুরু করব, তখন এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে এমব্রায়োলজি আমি পড়ছিলাম এটা পড়বো। তাহলে এই লুপ হোলের মধ্যে কখনোই কখনোই আটকে থাকা যাবে না, এটা কিন্তু প্রিপারেশনটাকে অনেক ডিলে করে দিবে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় যেটা অধিকাংশ সময় প্রশ্ন ওঠে, যে আসলে আমরা কি গ্রুপ স্টাডি করব নাকি একা একা স্টাডি করব। আসলে এখন আমাদের প্রিপারেশনের সময়টা এত নেওয়ার নতুন কোনো সুযোগ নাই, অর্থাৎ আমরা কেউ যদি গ্রুপ স্টাডি করতে অভ্যস্ত হই, তাহলে গ্রুপ স্টাডিটা কন্টিনিউ করব। অন্যদিকে আমরা যদি কেউ নিজে নিজে স্টাডি করতে কমফোর্ট ফিল করতাম, তাহলে সেটাই কন্টিনিউ করতে হবে। অর্থাৎ নতুন করে এই মুহূর্তে কোনো ইন্টারভেনশনে যাওয়ার কোনো রকম সুযোগ নাই, নিজেকে নিয়ে রিসার্চ করার কোনো সুযোগ নাই। সুতরাং কেউ যখন যদি নিজে নিজে পড়তে অভ্যস্ত হয়, এই মুহূর্তে সম্পূর্ণ নিজে নিজে পড়তে হবে। কেউ যদি গ্রুপে পড়ার অভ্যস্ত থাকে, গ্রুপে পড়তে হবে। এরপরে যে বিষয়টা, তাহলে মেডিকেল পার্টটা মোটামুটি গেল। মেডিকেল পার্টের বিষয়ে যেটা ফাইনালি যে কথা, সেটা হচ্ছে মেডিকেল পার্টটা আমাদের সর্বোচ্চ 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 গুরুত্ব দিতে হবে, এবং সবার আগে ক্লিনিক্যাল পার্টটা বেশি গুরুত্ব দিতে হবে, এরপরে আমাদের অ্যানাটমি, দেন ফিজিওলজি, তারপর রেস্ট যেগুলো আছে সেগুলো আমাদের সবগুলো করতে হবে। তবে মনে রাখতে হবে, কোনো টপিকস আমাদের আনটাচ রাখলে হবে না, যে কোনো ভাবেই হোক ওটা কিন্তু আমাদের পড়তে হবে, যত কঠিনই হোক, যত কমার্সে আসুক না কেন, ওই জায়গাটা কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে অন্তত শেষ করে তারপরে যেতে হবে। এরপর আমরা যদি দেখি সেটা হচ্ছে জেনারেল পার্ট। জেনারেল পার্টের ক্ষেত্রে যে 6টা টপিকস আছে, এর মধ্যে সবচেয়ে প্রথমে আমি যেটা আনতে চাই সেটা হচ্ছে বাংলা। এখানে 20 মার্কস, অনেক বেশি মার্কস, এবং 20 মার্কের মধ্যে আমরা যদি দেখি সেটা হচ্ছে বাংলা গ্রামার। এবং এই বাংলা গ্রামার এখানে প্রচুর প্রচুর মার্কস ওঠার জায়গা, কারণ বাংলা গ্রামার এই যেগুলো আছে এগুলো আমরা
যতটুকু পড়ি সম্পূর্ণটাই মনে থাকে এবং এটা সম্পূর্ণটা অ্যান্সার করা যায়। সুতরাং এই যে পয়েন্টটা, এই পয়েন্টের উপরে আমাদের বেশি বেশি গুরুত্ব দিতে হবে বাংলার যে 20 মার্কস এর মধ্যে, স্পেশালি বাংলা ব্যাকরণের উপরে। এবং পরে যেটা আছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এটা অনেক অনেক বড় একটা সিলেবাস। তারপরেও আমরা যতটুকু পারবো এখান থেকে পড়াশোনা শুরু করব। এবং পড়াশোনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার মনে হয় এই ক্ষেত্রে, যে যেহেতু লম্বা সিলেবাস, সুতরাং আমরা যে কোনো একটা চ্যাপ্টার যখন পড়বো ওই চ্যাপ্টারের প্রশ্নগুলো আগে পড়ে নিব। অর্থাৎ বিগত সালে যে বিভিন্ন প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো আগে পড়ে ফেলবো। তারপরে আমরা যদি টপিকসটা পড়ি তাহলে আমরা সহজে অল্প সময়ে খুব দ্রুত আমরা প্রিপারেশন নিতে পারবো। এরপরে মার্কস ওঠার অন্য আরেকটা যে জায়গা সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি। এখানে বাংলাদেশ বিষয়গুলি যেগুলো আছে, যে বাংলাদেশের জাতীয় বিষয়, কৃষি, অর্থনীতি, শিল্প বাণিজ্য, সংবিধান, এই যে বিষয়গুলো দেখি, বা রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা, এখানেও এই জিনিসগুলো আমাদের কম বেশি জানা এবং এখানে প্রচুর প্রচুর মার্কস ওঠানো সম্ভব। সুতরাং জেনারেল পার্টের মধ্যে বাংলা এবং বাংলাদেশ বিষয় বলে এই দুইটা বিষয় আমরা কিন্তু খুব ভালোভাবে অনেক বেশি পরিমাণ মার্কস ওঠাতে পারবো। অন্যদিকে আমরা যদি দেখি গণিত এবং মানসিক দক্ষতা, তাহলে গণিত এবং মানসিক দক্ষতা এটা যদি প্রিপারেশন থাকে বা যাদের গণিত একটু বেশি এক্সপিরিয়েন্স আছে তারা সহজেই কিন্তু এখানে অনেকগুলো মার্কস উঠাতে পারে। আর অন্যান্য সবার ক্ষেত্রে এটা যদি আমরা শুধু একটু টাচ করে দেখে যেতে পারি তাহলে এখানে কিন্তু কিছু মার্কস সহজেই ওঠানো সম্ভব। কিন্তু আমরা যদি দেখি যে আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এই যে 20 মার্কস, এটা কিন্তু একটা জাস্ট অনেক সময় ট্রাপ হিসেবে কাজ করে, যে আমরা প্রিপারেশন নিচ্ছি এটার পেছনে অনেক বেশি সময় দিলাম, কিন্তু এমন একটা প্রশ্ন আসলো যে প্রশ্নটা আমাদের জানা নেই। অর্থাৎ আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের কমনলি হয়ে থাকে, যে অনেক বেশি প্রিপারেশন নিচ্ছি, অনেক কিছু দেখছি, অনেক কিছু পড়লাম, তারপরে একটা অংশ নাই হয়ে যায়। অর্থাৎ এমন কিছু প্রশ্ন আসলো আমার মনে হবে যে এই প্রশ্নটা আমি কখনোই দেখিনি। সুতরাং আমরা জেনারেল পার্ট প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক বিষয়গুলির আগে অন্যান্য বিষয়গুলো অবশ্যই দেখে ফেলবো। এবং আন্তর্জাতিক বিষয়গুলি পড়ার সময় অবশ্যই আমাদের ওই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে আমরা প্রশ্নগুলো আগে শেষ করে ফেলবো, তারপরে টপিক দেখবো। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ ইংলিশ যে গ্রামার আছে, গ্রামারে হচ্ছে 15 মার্কস এবং সাহিত্যে 5 মার্কস। এবং এক্ষেত্রেও ইংলিশের ক্ষেত্রে যেটা হয় যে গ্রামার গুলো পড়লেও অনেক সময় ভুল হতে পারে, এই জন্য এই অংশটুকু আমাদের একটু সতর্কতার সাথে চলতে হবে। এই যে একটা ছবি, এই ছবিটা হচ্ছে আজকের দিনের আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি হওয়া দরকার। কারণ এখানে আমরা দেখছি যে একটা সিঁড়ি চলে যাচ্ছে এবং এই সিঁড়িটা মনে হচ্ছে অনন্তকাল চলতে থাকবে, এমন একটা সিঁড়ি। অর্থাৎ আমাদের প্রিপারেশনটা এত হিউজ সিলেবাস, আমাদের প্রিপারেশনটা ঠিক এভাবেই হবে এবং চলতে হবে। এবং এখানে যে বিষয়টা হাইলাইটেড করা হচ্ছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। অর্থাৎ আমি কিছু দূর গেলাম, গিয়ে দেখলাম শেষ হয় না, আবারও কিছু দূর গেলাম, শেষ হয় না, আবারও কিছু দূর, এভাবে চলতে থাকতে হবে। অর্থাৎ আমাদের গন্তব্য শেষ কোথায় এটা কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত শেষ হবে না। অর্থাৎ যে পরিমাণ সিলেবাস আছে এই সিলেবাস পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়লেও মনে হবে যে আরো অনেক কিছু বাকি। সুতরাং এই ক্ষেত্রে যেটা সবচেয়ে সমস্যা হয় সেটা হচ্ছে আমরা আমাদের কনফিডেন্সটা লস করে ফেলি। অর্থাৎ প্রিপারেশন নিতে নিতে এমন একটা সময় আমাদের মনে হয় যে না, আর মনে হয় হচ্ছে না, আমার চেয়ে অনেকে মনে হয় অনেক বেশি কিছু করে ফেলছে। বিষয়টা কিন্তু এরকম নয়, সবার ক্ষেত্রেই এটাই। এবং এর মধ্যে যে কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে, অর্থাৎ হতাশাকে কাটিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবে, সেই কিন্তু ফাইনাল গন্তব্যে একসময় পৌঁছে যাবে। সুতরাং এই যে বিষয়টা, অর্থাৎ কনসিস্টেন্সি আমাদের ধরে রাখতে হবে। অর্থাৎ হতাশা আসবে, যেটা আসবে সেটা খুব দ্রুত আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিতে হবে। এই ছবিটা আরো একটা গুরুত্বপূর্ণ ছবি। এখানে যে বিষয়টা দেখানো হয়েছে যে আসলে কোন বিষয়টা আমরা গুরুত্ব দিব, মেডিকেল পার্টটা গুরুত্ব দিব নাকি জেনারেল পার্টটা গুরুত্ব দিব, নাকি যে কোনো একটা নিয়ে পড়বো নাকি জেনারেল পার্টটা পড়বো, অথবা এটা আমরা কি করব। অর্থাৎ আমরা কি 10 দিন মেডিকেল পার্ট পড়বো, পুরো 10 দিন জেনারেল পার্ট বাদ, অথবা 10 দিন একটা না জেনারেল পার্ট পড়লাম মেডিকেল পার্ট বাদ, কোনটা করতে পারে। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মেডিকেল এবং জেনারেল দুইটা পার্টে আমাদের পড়তে হবে। এক্ষেত্রে মেডিকেল পার্টটা আমরা একটু সবসময় আগায় রাখতে পারি, এখানে মেডিকেল পার্টটা আমরা এগিয়ে রাখতে পারি। কেন? কারণ মেডিকেল পার্টটা আমরা লাস্ট 5-6 বছর ধরে এটা নিয়ে পড়ে আছি এবং এখানের অ্যান্সার গুলো খুবই খুবই স্পেসিফিক। অর্থাৎ আমরা যদি এই পার্টে অ্যান্সার করতে পারি তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ মার্কস ওঠা সম্ভব, একটা হিউজ পরিমাণ মার্কস ওঠা সম্ভব। অন্যদিকে জেনারেল পার্ট যেটা আছে, জেনারেল পার্ট কিন্তু আমরা বাদ দিতে পারবো না। এবং আমাদের কি করতে হবে তাহলে, সেক্ষেত্রে পড়ার যে শিডিউলটা আছে,
পড়ার শিডিউলের মধ্যে আমাদের মেডিকেল পার্টের সময়টাকে একটু বেশি রাখতে হবে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমি একটানা 5 দিন 7 দিন 10 দিন একটা নির্দিষ্ট সাইট পড়বো কিনা, অর্থাৎ শুধু মেডিকেল সাইট পড়বো কিনা, বিষয়টা কখনোই সেটা করলে হবে না। আমাদের মেডিকেল এবং জেনারেল দুইটা পার্টই প্রতিদিন রাখতে হবে। এবং সেটা সার্কুলেটিং ফর্মে, অর্থাৎ আমি 2 ঘন্টা মেডিকেল পার্ট পড়লাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা জেনারেল পার্ট পড়লাম, এটা একটার পর একটা এভাবে আমরা যদি করতে পারি, তাহলে সাইমালটেনিয়াসলি আমাদের 7 দিন, তারপর 7 দিন জেনারেল পার্ট করলাম। তখন আমি যদি মেডিকেল পার্টটা বের করি, তাহলে আমার মনে হবে যে আমি সবকিছু ভুলে গেছি। এই জন্য আমাদের কন্টিনিউয়াসলি দুইটা পার্টই দেখতে হবে। এবং যে যেদিকে স্ট্রং, কেউ যদি মনে করে আমি জেনারেল পার্টে বেশি স্ট্রং, তাহলে ওই পার্টে একটু বেশি সময় দিতে হবে। আর কেউ যদি মনে করে যে আমি মেডিকেল পার্টটা পড়লে এখানে বেশি মার্কস উঠাতে পারবো, সেক্ষেত্রে মেডিকেল পার্টটা বেশি করতে হবে। তাহলে এই হচ্ছে সংক্ষিপ্ত স্লাইড। আমি খুবই সংক্ষেপে করার চেষ্টা করছি। অনেকগুলো প্রশ্ন ছিল, অনেকগুলো টপিক ছিল যেগুলো আর কি দিতে ইচ্ছা হয়েছিল, কিন্তু সবগুলো বাদ দিয়ে দিচ্ছি। আর আজকের এই স্লাইডে আসলে বইয়ের ছবি ছাড়া অন্য কোনো কিছু দেওয়া সম্ভব না, কারণ সামনের দিনগুলো আমাদেরকে বইয়ের সাথেই থাকতে হবে। তাই স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে সিলেবাস এইটুকু। ধন্যবাদ সবাইকে। ভাইয়াকে অনেক অনেক বেশি ধন্যবাদ, এত সুন্দরভাবে এত সংক্ষিপ্ত সময়ে এত ভাস্ট একটা সিলেবাস আলোচনা করে দিলেন। আমি আশা করছি যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তারা সকলেই আহ পুরো বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করার মাধ্যমে আমাদেরকে সেটা জানাতে পারেন, আমরা সেই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি বিভিন্ন বিশেষ পরীক্ষার্থী যারা এবার পরীক্ষা দিবে তাদের কাছ থেকে সংরক্ষিত কিছু প্রশ্ন আমি ভাইয়াকে করতে চাই। ভাইয়া, আহ, কোন সাবজেক্ট গুলোতে বেশি ফোকাস দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, ফোকাস দেওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে প্রথম দুই অংশ, একটা হচ্ছে জেনারেল পার্ট এবং মেডিকেল পার্ট। এর মধ্যে এই কথাটা অনেকবারই যদিও বলা হয়ে গেছে, তারপরে আবার বলি, আমাদেরকে মেডিকেল পার্টটা অবশ্যই বেশি বেশি গুরুত্ব দিতে হবে। মেডিকেল পার্টের বিকল্প কোনো কিছু নাই, কারণ এই জিনিসগুলো আমাদের জানা এবং এইগুলোর ভেরিয়েশন খুব কম। এখানে যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো কিন্তু ফিক্সড। যেমন আমরা যেটা বললাম যে এপিথেলিয়াল টিস্যুর যে এক্সাম্পল গুলো আছে, এই এক্সাম্পল কিন্তু ফিক্সড। কিন্তু আমি জেনারেল পার্টের কোনো একটা ডাটা যদি নিই, যে বাংলাদেশের জনসংখ্যার যে ডাটাগুলো আছে বা অন্যান্য যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো কিন্তু বিভিন্ন সংস্থার ক্ষেত্রে এই ডাটাগুলো চেঞ্জ হতে পারে। সুতরাং ওখানে আমরা এমন একটা অ্যান্সার দিলাম যেটা দেখা যাচ্ছে ওই ডাটাটা অ্যান্সারটা ওখান থেকে নেয়নি, তাহলে সেটা কিন্তু ভুল হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু মেডিকেল পার্ট আমি যেটা যতটুকু অ্যান্সার দেবো, এখানে কিন্তু বিন্দু মাত্র ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং মেডিকেল পার্টটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আর মার্কস ওঠার ক্ষেত্রে মেডিকেল পার্টে সবসময় প্রায় দ্বিগুণ পরিমাণ মার্কস উঠবে। অর্থাৎ কেউ যদি জেনারেল পার্টে 40 মার্কস উঠায়, তাহলে সে মেডিকেল সায়েন্স অংশে তার মার্কস উঠবে প্রায় 70-75, এরকম মার্কস উঠবেই উঠবে। এবং এটা হচ্ছে আমরা যদি দেখি, তাহলে বিগত দিনের, অর্থাৎ 42তম স্পেশাল বিসিএস, 39তম স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে আমরা যদি অভিজ্ঞতা দেখি, সেখানে যারা বিভিন্ন ভাবে ক্যাডার হয়েছে, তাদের কাছ থেকে কিন্তু আমরা এই অভিজ্ঞতাটাই পাই। অর্থাৎ মেডিকেল পার্টে সবসময় প্রায় 1.5 গুণ অথবা 2 গুণ মার্কস ওঠে। সুতরাং অবশ্যই আমাদের মেডিকেল পার্টটা দেখতে হবে। এবং মেডিকেল পার্টের মধ্যে সবার প্রথমে ক্লিনিক্যাল সাইড গুলা, অর্থাৎ মেডিসিন, সার্জারি, গাইনি, এবং তারপরে অ্যানাটমি, ফিজিওলজি। এবং অ্যানাটমির ক্ষেত্রে কিন্তু আরো স্পেসিফিক, যে অ্যানাটমি অল্প পড়লেই বেশি মার্কস পাওয়া যায়। অ্যানাটমি আমরা যদি হিস্টোলজি কয়েকটা টপিক্স পড়ি বা এমব্রয়লজি কয়েকটা টপিক্স পড়ি, তাহলে ওখান থেকে কিন্তু সবগুলো প্রশ্ন চলে আসে। যেমন সেক্ষেত্রে মেডিসিনের ক্ষেত্রে আমাদের অনেক ভাঁজ পড়তে হয়, সার্জারি বা গাইনির ক্ষেত্রে অনেক ভাঁজ পড়তে হয়। সুতরাং এক্ষেত্রে আমাদের হিস্টোলজি, এমব্রয়লজি এবং অ্যানাটমি যেটা, এটা কিন্তু ক্লিনিক্যালের পরেই আমাদের প্রথম গুরুত্বে রাখতে হবে। এবং কোনো সাবজেক্ট কিন্তু ছেড়ে যাওয়া যাবে না। অনেক সময় মনে হতে পারে যে কমিউনিটি মেডিসিন মাত্র 5 মার্কস, আমি পড়বো, কিন্তু না, এই বিষয়টা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমি ওখানে পড়াশোনা করে দেখা যাচ্ছে কমিউনিটি মেডিসিনে 5-এর মধ্যে 3 পেতে পারি। সুতরাং এটা দিয়ে কিন্তু হয়ে যাবে। আর জেনারেল পার্টের ক্ষেত্রে আমি যদি বলি, জেনারেল পার্টের মধ্যে সবচেয়ে মার্ক ওঠার বেশি জোন হচ্ছে বাংলা, গ্রামার এবং বাংলাদেশ বিষয়গুলি। এই দুইটাতে মার্কস উঠবে। কেউ যদি এখানে সময় দেয়, তাহলে এখানে অনেক বেশি মার্কস উঠবে। সাথে আন্তর্জাতিক পড়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আন্তর্জাতিক আমরা সবসময় বেশি পড়েও দেখা যায় যে ওখানে খুব বেশি ভালো অ্যান্সার করা যায় না। সুতরাং এই হলো খুবই শর্ট, যদি আমরা গুরুত্ব দিতে চাই, মেডিকেল পার্টটা আগে, তার মধ্যে ক্লিনিক্যালের পরে আমরা যখন বেসিকে আসবো, বেসিকের ক্ষেত্রে অ্যানাটমিকে গুরুত্ব দিতে হবে। আর যদি জেনারেল পার্ট বলি, তাহলে জেনারেল পার্টের মধ্যে বাংলাদেশ বিষয় বলি এবং বাংলা, এটাকে সবার প্রথমে রাখতে হবে। ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়াকে। ভাইয়া অনেক সুন্দরভাবে আমাদের কাছে এক্সপ্লেন করলো যে এখন আমাদের পরীক্ষার্থী যারা আছেন তাদেরকে কোন বিষয়ে বেশি ফোকাস করতে হবে। তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ভাইয়া। কোন গাইড বা নোট বইগুলো বেশি উপকারী মনে হয় এই এই পর্যায়ে? আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে একটা মানে খুবই একটা এমন একটা টপিকস, আসলে হট টপিকস বলা চলে, যে আসলে আমি কোন বইটা পড়বো, মেন বই পড়বো নাকি নোট বই পড়বো। নোট বই পড়লে কার পড়বো, অনেকগুলো কোচিং আছে, অনেক ভাই আছে, অনেকে অনেক রকম নোট দিচ্ছে, তাহলে আমি কোনটা পড়বো? এটা হলো খুবই ভয়ঙ্কর একটা জায়গা, এবং এখানেই মাথাটা ঘোলানোর জন্য এই জায়গাটাই যথেষ্ট। এত বেশি পরিমাণ কনফিউশন চলে আসে, কারণ কেউ একজন ফোন দিয়ে বলবে যে তুমি কোনটা পড়ছো, আমি তো এটা পড়ছি, এটাতে খুবই সুন্দর লেখা এই সেই, তখন মনে হবে আমার কাছে তো ওটা নাই, আমার কাছে যেটা আছে সেটাই। এখন এক্ষেত্রে আমরা কি করবো? এক্ষেত্রে প্রথম যে বিষয়টা সেটা পড়ার জন্য এই অল্প সময়ের জন্য মেন বই না, অল্প সময়ের জন্য সরাসরি আমাদের চলে যেতে হবে গাইড বই নোটের কাছে। এবং ইতিমধ্যে সবার কাছে যে কোনো একটা বই, যে কোনো একটা গাইড সংগ্রহ আছে, সুতরাং যে কোনো একটা বই, যে কোনো যে গাইডটা সংগ্রহ আছে ওটাই যথেষ্ট। নতুন করে অন্য কোনো বই, অন্য কোনো গাইড এই মুহূর্তে আর দরকার নেই। তবে কোনো কোনো টপিকস যেগুলো আমাদের আগে থেকে পড়া আছে, দেখা যাচ্ছে এমবিবিএস এ আমাদের বিডি চৌরসে থেকে কিছু জিনিস পড়া আছে, বা দেখা যাচ্ছে একে দত্ত থেকে কিছু পড়া আছে, ভীষণ থেকে কিছু পড়া থাকতে পারে, লিপিক কোড থেকে অনেকের অনেক কিছু টপিকস পড়া থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে সে কি করবে? সে এই গাইড বইয়ের সাথে সাথে ওই অংশটুকু বের করে দেখে নিবে। অর্থাৎ আর কেউ যদি আগে থেকে মেন বই পড়ে থাকে তাহলে সেটা অন্য বিষয়, যদিও মেন বই পড়ে থেকে এটা লম্বা সিলেবাস এত শর্ট টাইমে শেষ করা খুবই কঠিন। তাহলে বইয়ের ক্ষেত্রে যেটা আছে, যে হাতে যে বইটা আছে, যে বইটা এতদিন ধরে পড়াশোনা করা হচ্ছে, নো চেঞ্জ। অনেকে বলতে পারে যে এটা ভালো না, ওটা ভালো, ওটা ভালো না, সেটা ভালো, কিন্তু কোনো কান দেওয়ার কোনো দরকার নাই, কোনো দিকে ডেভিয়েশন হওয়ার কোনো দরকার নাই। অর্থাৎ আমাদের কাছে এখন যে গাইডটা আছে বা যে নোটটা আছে, ওই নোটটাই ফিক্সড, নতুন করে কোনো নোট আমাদের এই মুহূর্তে আর পড়ার দরকার নাই। তবে যেগুলো আমাদের মেন বই থেকে পড়া আছে, ওই টপিকস যদি আসে, তাহলে ওই বই আমরা ডেভিডসন বা বেলিলা বা মেন বই যেগুলো আছে মেন বই থেকে আমরা দেখে নিতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়াকে। আশা করি প্রশ্নকর্তা তার প্রশ্নের উত্তর পেয়েছেন। এর পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে যে যে সকল ভাইয়াপুরা ইন্টার্নশিপ বা ডিউটি করছেন তারা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে এই পরীক্ষার প্রস্তুতি নেবেন? আচ্ছা, ঠিক আছে, এটা যারা ইন্টার্ন করছে এবং যারা বিভিন্ন জায়গায় আরএমও ডিউটিতে আছে, বিভিন্ন ক্লিনিক বা হাসপাতালে, আসলে তাদের জন্য এই টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে চ্যালেঞ্জিং। কারণ এখন যারা ইন্টার্ন আছে সবাই তো পরীক্ষা দিবে, বা যারা আরএমও জব আছে চাইলে তো আরএমও জব হঠাৎ করে 2 মাসের জন্য ছেড়ে দেওয়া যায় না। তো ছেড়ে দিলে তাকে তো পরবর্তীতে সে ওই অবস্থায় ঢুকতে পারবে না। এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে যেটা করা যায়, এক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন ভাবে এই টাইমটা ম্যানেজ করে। অর্থাৎ প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি সেকেন্ড, কোন সেকেন্ডকে আমাদের এখন অবমূল্যায়ন করলে চলবে না, অর্থাৎ প্রত্যেকটা সময়টা আমাদের গুরুত্ব দিতে হবে। এরপরে হচ্ছে সকালের যে রিপোর্টিং যেটা আছে, আমরা জানি বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে যারা ইন্টার্ন আছে তাদের সকালে একটা নির্দিষ্ট সময় আছে। এক্ষেত্রে যেটা আছে সিএ রেজিস্টার বা আহ, ঊর্ধ্বতন যারা আছে আমরা সরাসরি তাদের সাথে যেটা আছে সেখানে এখানে যদি মিউচুয়াল করে নেওয়া যায় যে আমার 8টার সময় বা 8:30টার সময় যেতে যে হয়, আমরা ওটা আধা ঘন্টা পরে যেতে পারবো কিনা বা 1 ঘন্টা পরে গিয়ে আমরা কাজটা করতে পারবো কিনা, এটা মিউচুয়ালি একটা আনঅফিসিয়াল সেটেল করে নিতে হবে। এটা কিন্তু অফিসিয়ালি কোনোভাবেই অ্যাপ্রোচ করা যাবে না, এবং অফিসিয়ালি এটা কখনো অ্যাপ্রুভ হবে না। সুতরাং আনঅফিসিয়ালি বা পার্সোনাল রিলেশন দিয়ে আমাদের এভাবে অ্যাপ্রোচ করতে হবে যে ইনিশিয়াল শুরুর টাইমটা আমরা কিছুটা সেখান থেকে নিয়ে নিতে পারি কিনা। অর্থাৎ আমার রিপোর্টিং টাইম আগে যেটা ছিল 8টা বা 8:30, এই সময়টা আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা কোনোভাবে ম্যানেজ করতে পারি কিনা, এটা সেটা সিনিয়রদেরকে বলে তাদের অনুমতি নিয়ে এটা আমরা ম্যানেজ করতে পারি কিনা, এটা করা সম্ভব। এবং পরীক্ষার সময়গুলোতে সাধারণত সিনিয়ররা অনেক অনেক বেশি হেল্পফুল হয়, সুতরাং এই বিষয়গুলো আশা করে যাই করা যায় ছাড় দিবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে চলে যাওয়ার সময়টা, অর্থাৎ 2টা বা 2:30টায় আমাদের একটা অফিসিয়াল টাইম আছে, যে টাইমে আমাদের চলে যেতে হয়। তাহলে আমরা যেটা করতে পারি ওই টাইমটাকেও কাজে লাগাতে পারি, অর্থাৎ ওই টাইমে আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা চাইলে কম্প্রোমাইজ করে যদি নেওয়া যায় সেটা নিতে পারি। অথবা যদি ওয়ার্ডে বসে থাকি, যেহেতু সবাই ওয়ার্ডে আছি, সুতরাং আমাদের হাতের যে ছোটখাটো কাজগুলো থাকে রাউন্ডের পরে, এই রাউন্ডের কাজগুলো খুব দ্রুত আমরা শেষ করে ফেলতে পারি। শেষ করে আমরা কি নিজের গ্রুপ স্টাডি করতে পারি, অথবা কেউ যদি সেলফ পড়তে চায় তাহলে সে একটা সাইডে চলে গিয়ে পড়তে পারে এবং বলে যেতে পারে আমি অ্যাভেলেবল আছি, যদি দরকার হয় তাহলে আমাকে একটু ফোন পারি। এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করতে পারি, যারা আরএমও জবে আছে
বিভিন্ন জায়গায় আরএমও জব আছে বা মেডিকেল জব অফিসার জবে আছে। এক্ষেত্রে যেটা করতে পারে সেটা হচ্ছে যে তার খুব বেশি প্রয়োজন ছাড়া সে তার রুম থেকে আপাতত বের হবে না। অর্থাৎ আমরা ধরে নিই যে একজন আরএমও কে আল্ট্রাসাউন্ড করতে হয়, আল্ট্রাসোনোগ্রাফি করতে হয়, তাহলে সে আগে যেটা করতো এখন সে সময়টা আরো কমায় নিবে। অর্থাৎ যখনই তার একটা কল আসবে যে স্যার একটা আল্ট্রাসোনোগ্রাম আছে, তখন সে কি বলবে যে মেশিন রেডি করে, রুগী রেডি করে সম্পূর্ণ রেডি হয়ে গেলে তারপর আমাকে ফোন দাও। তাহলে সে কি করবে, জাস্ট যাবে, গিয়ে প্রোবটা নিবে, নিয়ে আল্ট্রাসাউন্ড করে রেখে চলে আসবে। ঠিক আছে? অর্থাৎ টাইমটাকে খুবই শর্ট করে নিয়ে আসতে হবে। যদি এভাবে আমরা শর্ট করে নিতে পারি, আমার মনে হয় প্রিপারেশনটা আরো ভালোভাবে নেওয়া যাবে এবং আমরা বেশি পরিমাণ সময় পাবো। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে। ভাইয়া আমার একটি প্রশ্নের মধ্যে অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন। তো চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, ভাইয়া কনফিউজিং প্রশ্নগুলোর ক্ষেত্রে কি করবে, যে অ্যান্সার করবে নাকি ব্ল্যাঙ্ক রেখে আসবে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে আমি একটা প্রশ্ন দেখছি, মনে হচ্ছে আমি জানি, আবার মনে হচ্ছে জানি না। বিষয়টা হচ্ছে এটা, যদি এরকম হয় যে ওই টপিক্স এর 5টা অপশনই আমি জানি না, তাহলে ওখানে নো থিঙ্কিং। অর্থাৎ আমার মনে হতে পারে এটা হবে, মনে হতে পারে ওটা হবে, মনে হতে পারে 5টাই হবে। তাহলে এই ক্ষেত্রে ওই প্রশ্নে কোনো রকম হাত দেওয়ার কোনো রকম সুযোগ নাই। কিন্তু যদি আমার 2টা অপশনের মধ্যে কনফিউশন আসে বা 3টা অপশনের মধ্যে কনফিউশন আসে, তাহলে সেক্ষেত্রে যে 2টা অপশন যেখানে আমার কনফিউশন আসছে, রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে আমি ওটা অ্যান্সার অনেক ক্ষেত্রে দেওয়া যেতে পারে, সব ক্ষেত্রে নাই, আমরা কোনো কোনো ক্ষেত্রে সেটা অ্যান্সার দিব। এবং যদি 3টা স্টেমের মধ্যে আমাদের কনফিউশন আসে, তাহলে সেক্ষেত্রে আরো সতর্ক হতে হবে। এবং সেক্ষেত্রে যেটা করতে হবে যে প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে যদি মনে হয় যে আমার কনফিউশন, ওই কনফিউশন জায়গায় দেরি করা যাবে না। অর্থাৎ ওই জায়গাটাকে আমার ব্রেন ব্যবহার করার কোনো সুযোগ নাই। কারণ আমি যদি ওই জায়গায় ব্রেন ব্যবহার করে কোনো রকম ব্রেনের উপরে প্রেসার দিয়ে ফেলি এবং ব্রেনটা যদি কোনো কারণে হাইপার এক্সাইটেড হয়ে যায়, তাহলে কিন্তু এটা ফিরে আনতে একটা নির্দিষ্ট সময় দরকার হয়। সুতরাং আমরা কি করব, 1 থেকে শুরু করব 200 পর্যন্ত প্রশ্ন, যেটা কনফিউশন থাকবে কোনো একটা মার্ক দিয়ে আমরা দ্রুত 200 পর্যন্ত পৌঁছায় যাব। তারপরে কিন্তু আমরা এই কনফিউশন প্রশ্নগুলো দেখবো। অর্থাৎ কনফিউশন প্রশ্ন শুরুতেই সেখানে আমরা 2-3 মিনিট, 4-5 মিনিট বা চিন্তা করা যে এটা হতে পারে, এটা তো আমি পড়ছিলাম, এখানে এই 2টা অপশনের মধ্যে এটা হবে নাকি ওটা হবে, এটা এখানে কিন্তু দেরি করার কোনো সুযোগ নাই। ট্রলি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে 60% 70% সময়ের মধ্যে আমাদের কিন্তু 200 পর্যন্ত পৌঁছায় যেতে হবে। তারপরে আমরা কনফিউশন প্রশ্নগুলো দেখব, যেগুলো 2টার মধ্যে কনফিউশন কিছুটা আমরা অ্যান্সার করতে পারি, কিন্তু 3টার মধ্যে যদি হয় তাহলে আমাদের আরেকটু সতর্কতা হতে হবে। যদি 4টা বা 5টা স্টেপ আমাদের আনকমন মনে হয়, তাহলে সেক্ষেত্রে ভুলেও ওদিকে যাওয়া যাবে না। ধন্যবাদ। ইউ আর মিউটেড। ধন্যবাদ ভাইয়াকে। আমরা ভাইয়ের কাছে অলরেডি অনেক ইনফরমেটিভ তথ্য জেনে গেছি। মোস্ট অফ দ্য টপিকস আর অলরেডি কভার্ড। এর পরবর্তীতে আমরা ভাইয়ের কাছে ভাইয়ার স্পেশাল বিসিএস এর পরীক্ষার দিনটির অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। আচ্ছা, এই বিষয়টা বলা আসলে অনেক কঠিন। এটা এই এক্সপিরিয়েন্সের মধ্যে যাওয়াটা আসলে অনেক বেশি কঠিন। এবং সেটা ছিল ওই সময় আমি ঢাকার বাইরে ছিলাম, আমি যখন আর কি 42nd বিসিএস দিই। আমি ঢাকার বাইরে থেকে আগের দিন ঢাকাতে পৌঁছাই এবং আমার সিট ছিল ইডেন কলেজ। এবং ইডেন কলেজে ঢুকে মনে হয়েছে যে আমি এক গেট দিয়ে ঢুকছি আর আমাকে আরেকটু হলে ইডেন কলেজ বাউন্ডারি থেকে বের করে দেয়, এরকম একটা অবস্থা। অর্থাৎ এক গেট দিয়ে ঢুকে একেবারে শেষে গিয়ে আমার একটা রুম দিছে। তারপরে সেখানে গিয়ে বসার পরে যেটা করলাম আসলে, যে কোনো বড় ধরনের পরীক্ষায় প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলোতে সবসময় টেনশনটা খুব বেশি কাজ করে। তো ঢোকার পর পরে আমি প্রথম যেটা করেছিলাম যে আমাকে প্রথম আমি যেটা শুরু করছি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমি যেটা ফলো করি, আমি যখন পরীক্ষার হলে বসি তখন 2টা জিনিস মনে রাখি, হয় আমি কিছুই পারি না অথবা আমি সবকিছু পারি। এই 2টা বিষয় মনে রাখি। তো আমি যখন পরীক্ষার হলে ঢুকি তখন আমি মানসিক ভাবে এটাই ধরে নিই যে আমি সবকিছু পারি। এটা ধরে নিয়েই তারপরে আমি শুরু করি। এবং আহ, যে বিষয়টা আমি প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নগুলো যখন শুরু করি, তখন আমার একটা অভ্যাস হচ্ছে আমি খুব দ্রুত শেষে চলে যাই। অর্থাৎ 60% সময়ের মধ্যে আমি 200 মার্ক, 200 নাম্বার প্রশ্ন পর্যন্ত চলে যাই। এবং আমি যেটা খেয়াল করি, আমি মেডিকেল পার্টটা অনেক বেশি ভালো করি এবং জেনারেল পার্ট সেক্ষেত্রে আমার একটু কম হয়। কিন্তু আমি হচ্ছে এক্ষেত্রে যেটা করছিলাম, কনফিউশন টাইপের যে প্রশ্নগুলো ছিল ওগুলো আমি সরাসরি ছেড়ে দিই। ছেড়ে দিয়ে স্পেশাল মার্কস দিয়ে, অর্থাৎ সেখানে দাগ বা অন্য কোনো বিদ্যুৎ দিয়ে আমি দ্রুত চলে যাই এবং আমি যেগুলো পারি সেগুলো শেষ করে আসি। এর ফলে যেটা হয়
যে আমার যে কমন জিনিসগুলো, ওই কমন জিনিসগুলোর মধ্যে আমার কোনো মাথা খাটানোর দরকার হয়নি। অর্থাৎ যেগুলো আমি জানি ওই জিনিসগুলোর জন্য আমার ওখানে কি কোনো ব্রেন হ্যামারিং করার দরকার হয়নি। পরবর্তীকালে আমার যেগুলো কনফিউশন ছিল, আমি কনফিউশন গুলো আর কি যেগুলো দুইটা তিনটা অপশনে কনফিউশন থাকে সেগুলো সিলেক্টিভলি কিছু কিছু প্রশ্নের অ্যান্সার করি। দুইটা কনফিউশনে সবগুলোই আমি অ্যান্সার করি নাই, কারণ কিছু কিছু আমি ছেড়ে দিয়ে আসছি যে যদি ভুল হয় তবে কিছু আমি অ্যান্সার করে আসি। এবং যখন অ্যান্সার শেষ করে আসি, যদিও পরীক্ষা শেষ করে চলে আসার পরে প্রথমে মনে হয়েছিল যে প্রশ্ন আনসার গুলো মেলাবো না, পরে মিলাই মিলাই এবং সেক্ষেত্রে ভালো একটা এবং চলে আসে, ভালো রেজাল্ট চলে আসে। সুতরাং এই ছিল আমার খুবই শর্ট ওই দিনের অভিজ্ঞতা। এবং ওই দিনের ক্ষেত্রে আমি প্রথম চিন্তা করছিলাম যে আমি সবকিছু পারি, অর্থাৎ আমি পারি না এই চিন্তাটা আমি করিনি। অর্থাৎ আমি প্রিপারেশন নেওয়ার পরে আমি এটাই মনে করছিলাম যে যা আসবে আমি পারবো, যেটা পারবো আমার জন্য এনাফ হবে। এবং আল্লাহর অশেষ রহমত যে এটা কন্টিনিউ করতে করতে আমার কিন্তু ন্যাশনাল মেরিট লিস্ট 127 চলে আসছিল। অর্থাৎ আমার মেরিট লিস্ট ছিল 127। সুতরাং এক্ষেত্রে আমি এটাই বলবো আমার অভিজ্ঞতা দিয়ে, আসলে পরীক্ষার হলে ব্রেনটা কুল রাখা খুবই খুবই জরুরি। নিজের দেহ মনটা যে অ্যাডজাস্টমেন্ট, এটা রাখা খুবই জরুরি। এবং সবসময় মনে রাখতে হবে যে কোনোভাবেই যেন আমার ব্রেনটা হাইপার না হয়ে যায়, অর্থাৎ ব্রেনটা কোনোভাবে যেন হাইপার এক্সাইটেড না হয়ে যায়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কঠিন প্রশ্ন যে ক্ষেত্রে চিন্তা করতে হয়, বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়, এই বিষয়গুলো আমাদের কিন্তু ছেড়ে দিয়ে খুব দ্রুত শেষ পর্যন্ত পৌঁছায় যেতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়াকে। ভাইয়া ভাইয়া একটা হার্ডওয়ার্ক করে একটা ভালো প্রিপারেশন এবং এক্সাম হল স্ট্র্যাটেজি ফলো করে একটা ভালো রেজাল্ট করেছে। আমরা আশা করছি আমাদের দর্শকরাও ভাইয়ার এই পদ্ধতিগুলো অনুসরণ করে একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবার চলে যাচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্নে। ভাইয়া, লাস্ট 7 ডেজ কে কিভাবে ইউটিলাইজ করে ভালো একটা প্রিপারেশন নেওয়া যায়? আচ্ছা, লাস্ট 7 ডেজ, শেষের দিকে, শেষের দিকে 7 দিন যেটা, এটা যদি আমরা একটা লম্বা সময় পেতাম, 3 মাস 6 মাস বা 4-5 মাসের একটা প্রিপারেশন পেতাম, সেক্ষেত্রে শেষের 7 দিনটা খুব সুন্দর করে সাজানো যেত। কিন্তু এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শেষের 7 দিনে গিয়ে আমার সিলেবাসটা শেষ করতে হচ্ছে। সুতরাং এটা হচ্ছে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। সুতরাং আমাদের টার্গেট থাকবে যে পরীক্ষার 7 দিন আগেই সমস্ত টপিকস একবার করে টাচ করা, যে কোনো ভাবেই হোক, ছেড়ে দিয়ে হোক, যাই হোক কিছু টপিকস প্রয়োজনে ছেড়ে দিতে হবে, বা কিছু কঠিন বক্স বা কিছু কঠিন ফিগার অনেক সময় আমাদের ছেড়ে দিয়েও শেষ করা লাগতে পারে, কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকটা টপিকস আমাদেরকে টাচ করে ফেলতে হবে। এবং একই সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু কন্টিনিউয়াস পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে থাকতে হবে। অর্থাৎ আমরা যে যে কোচিং এই ভর্তি আছি না কেন, যেখানেই আমরা প্র্যাকটিস করছি না কেন, অনলাইন অফলাইন, সব সময়ে ক্লাসের পরেই কিন্তু আমাদের কি করতে হবে, পরীক্ষাটা দিয়ে ফেলতে হবে। এবং পরীক্ষায় যেগুলো ভুল হচ্ছে সেই ভুলগুলো আমাদের বই কিন্তু দাগায় ফেলতে হবে। অর্থাৎ বইয়ের যে অংশে ওই টপিকসটার মধ্যে আমাদের একটা দাগ দিয়ে রাখতে হবে যে এখানে একটা প্রশ্ন আমি দেখছিলাম, প্রশ্ন অ্যান্সার করছিলাম, সেই প্রশ্নটা কিন্তু আমার ভুল হয়েছিল। এই বিষয়গুলো মার্ক করে রাখতে হবে শেষের 7 দিনের জন্য। অর্থাৎ শেষের 7 দিন, এবং শেষের 7 দিন গিয়ে আমাদের চেষ্টা করতে হবে যেন নতুন কোনো টপিকস না পড়া লাগে। অর্থাৎ এমন ভাবে আমাদের আগাতে হবে যেন আমরা 7টা দিন পুরো ফ্রি রাখতে পারি। এবং ওই 7 দিন আমরা কি করবো, ওই 7 দিন আমাদের যে সমস্ত জায়গাগুলো আমাদের ভিতরে খুবই বেশি, যে জায়গাগুলো আমরা খুব বেশি জানি, খুব বেশি পারি, ওই জিনিসগুলো বারবার বারবার রিভিশন দিতে হবে। যেমন কেউ হচ্ছে এমব্রয়ডারি খুব ভালো পারে, তাহলে এমব্রয়ডারির যে সিলেক্টেড টপিকস গুলো আছে, 7টা 8টা যে সব টপিকস আছে, এই টপিকসটা সে বারবার রিক্যাপিচুলেট করবে, ওই টপিকসের উপর সে বারবার পরীক্ষা দিবে। অন্যদিকে যদি কেউ অন্য একটা অংশে যেমন হচ্ছে কারো ডেভিডসন খুব ভালো পড়া আছে, মেডিসিনে সে খুব ভালো পারে, তাহলে মেডিসিনের ওই বিষয়গুলো অন্য টপিকসের সাথে তাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। কারণ কি, আমার জানা এরিয়া যেটা আছে সেই জানা এরিয়া গুলো যেন ভুল না হয়, কোনোভাবে ওখান থেকে কোনো মার্কস উঠে না যায়, এবং মেডিকেল পাসে কোনো রকম মার্কস যেতে ছুটে না যায়, এই বিষয়গুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, খুবই খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে। অর্থাৎ শেষের অংশটুকু, অর্থাৎ শেষের 7 দিন আমরা যেন মেডিকেল পার্টটাকে বেশি গুরুত্ব দিতে পারি। এবং জেনারেল পার্ট, এক্ষেত্রেও যার যে এরিয়াতে খুব বেশি ভালো দক্ষতা আছে, কারো দেখা যাচ্ছে কেউ অঙ্ক অনেক ভালো পারে, গণিতে অনেক দক্ষতা আছে, তাহলে সেই গণিতটা সে বারবার চর্চা করবে। কিন্তু অন্যান্য যে রেয়ার টপিকস গুলো আছে এই টপিকস গুলো কিন্তু রাখতে হবে। যে রেয়ার টপিকস আমি যদি একবার দেখি, তাহলে আমার কমন টপিকস গুলো যেগুলো আছে, কমন টপিকস আমি 2 থেকে 3 বার দেখে ফেলবো। এভাবে কন্টিনিউ করতে হবে। এবং সবচেয়ে শেষের দিকে যে অপশনগুলো, অর্থাৎ শেষের 24 ঘন্টার কথা বলি, শেষের 24 ঘন্টা গিয়ে মনে হয় যে আসলে পুরো দুনিয়া আমি পড়ে ফেলবো।
অর্থাৎ যে বই আমি এ পর্যন্ত পড়ছি, এখন মনে হবে যে এই বই বাদ দিই, আমি পুরা বেইলি লাভ এক রাতে শেষ করব। ডেভিডসন আমার মনে হয় যে আমি এক রাতে শেষ করতে পারবো। গাইনির যে বইগুলো আছে সেগুলো মনে হবে যে আমি এক রাতে সব শেষ করে ফেলি। ভুলেও এটা করা যাবে না, অর্থাৎ শেষের দিন গিয়ে নতুন আর কোনো টপিকস নাই। শেষের দিনটা হচ্ছে ঘুমানোর জন্য, অর্থাৎ রাত 10টা 11টা বাজবে, তার মধ্যে আমাদের ঘুমায় যেতে হবে। এবং পরের দিন সকালে একটু আর্লি উঠতে হবে, আর্লি উঠে আমাদের সমস্ত কাজকর্ম করে সকালের নাস্তাটা করে নিতে হবে। আমরা অনেক সময় যেটা করি যে সকালের নাস্তাটা ভুলে যাই, এটা কিন্তু কোনোভাবে করা যাবে না। অর্থাৎ সকালে নাস্তা করে তারপরে আমরা পরীক্ষার হলে যাব। এবং পরীক্ষার হলের জন্য চাইলে আমরা কিছু চকলেট বা অন্যান্য যেগুলো ছোটখাটো সামগ্রী খাওয়ার জন্য আমরা নিয়ে যেতে পারি সহজে। এই হলো শেষের 7 দিন এবং শেষের 24 ঘন্টার জন্য আমার ছোট পরামর্শ। ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই আজকে আমাদের সাথে তার ব্যস্ত সময় থেকে ব্যস্ত শিডিউল থেকে সময় দেওয়ার মাধ্যমে আমাদের পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী এবং কার্যকর এক্সাম স্ট্র্যাটেজি সহ সব সব রকমের তথ্য দিয়েছেন। আমি আশা করছি আমাদের যারা দর্শক যুক্ত আছেন তারা তাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছেন এবং তারা আজকে সেশন থেকে উপকারিত হতে পেরেছেন। এখানে আমাদের সার্থকতা। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের সাথে আজকে যুক্ত ধন্যবাদ। হওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ তো সবাইকে। তো আজ সকলে যেহেতু খুবই সময় স্বল্পতা, তাই আমি আজকে আমাদের এই প্রোগ্রামটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সবাইকে।